সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহতের ঘটনা পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে পুলিশকে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিক্ষোভকারীরা জোর করে বিশ্ববিদ্যালয় গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত ডোনাল্ড ট্রাম্প বলল যে আমাদের ডিপ স্টেটের কোনো হাত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এবং বাকিটা আমি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম। আমি জেনেছি নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে 100 বছর পড়াশোনা করছে। 100 বছর পড়াশোনা করছে। নরেন্দ্র মোদীর বয়স কত? আরে ভারত রাষ্ট্রের বয়সই তো 100 বছর হয় নাই। যাক, ট্রাম্প বলছে। আলাইকুম প্রিয় দর্শক, ভারতের নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো বাংলাদেশ নিয়ে, তখন তিনি কি উত্তর দিলেন এবং আওয়ামী লীগ এতদিন যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল পুনর্বাসনের, তিনি কি উত্তর দিলেন এবং আবু সাঈদকে হত্যা করা নিয়ে যে মিথ্যা রিপোর্টটি ছাপানো হয়েছিল সেই রিপোর্টটি কিভাবে জাতিসংঘের কাছে সত্য প্রমাণিত হলো। প্রেক্ষক চলুন এই বিষয় নিয়ে আমরা দুটি ভিডিও দেখব। 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর সেই দৃশ্য দেখে কেঁদেছে গোটা বিশ্ব। বরং এই হত্যাযজ্ঞের ঘটনাকে ভিন্ন দিকে মোড় দিতে কাজ করেছে হাসিনা সরকার, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ আর হয়নি। 5 আগস্ট পালাতে হয়েছে ভারতে। এদিকে অভ্যুত্থানের 6 মাস পর একটি তদন্ত প্রতিবেদনে নিহত আবু সাঈদকে নিয়ে নতুন তথ্য দিয়েছে জাতিসংঘ। কি বলল সংস্থাটি, জানাচ্ছেন এসআই রাজ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত দল। 12 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফান্ডিং প্রতিবেদন বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহতের ঘটনা পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভুক্তভোগী ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে পুলিশকে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিক্ষোভকারীরা জোর করে বিশ্ববিদ্যালয় গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল এবং ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ জানিয়েছে আবু সাঈদ তাতে গুরুতর আহত হয়ে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাত ও গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও রিপোর্ট দেয় পুলিশ। তো জাতিসংঘের তদন্ত অনুসন্ধানে উঠে এসেছে, পুলিশ ও ছাত্রলীগ সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে আবু সাঈদও মারধরের শিকার হন। এরপর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও প্রাণঘাতী মেটাল প্যালেট ভর্তি শটগান দিয়ে গুলি চালায়, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী পুলিশ গুলি চালানোর সময় আবু সাঈদ দুহাত প্রসারিত করে বুক টান করেছিলেন এবং কারো জন্য তিনি কোনো হুমকি তৈরি করেননি। প্রত্যক্ষদর্শীদের মতে, যখন তিনি পুলিশের দিকে তাকিয়ে আমাকে গুলি করো বলে চিৎকার করছিলেন, ঠিক তখনই 2 জন পুলিশ সদস্য তাকে সরাসরি লক্ষ্য করে একাধিকবার গুলি করেন। ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে তার শরীরে 40 থেকে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল, যা প্রাণঘাতী ছিল।
জাতিসংঘের ফরেনসিক বিশ্লেষকরা আবু সাইদের মেডিকেল রেকর্ড পরীক্ষা করে দেখেছেন তার যথাযথ ময়নাতদন্ত করা হয়নি। তবে মরদেহের ছবি ও অন্যান্য মেডিকেল তথ্য বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে তাকে প্রায় 14 মিটার দূর থেকে অন্তত 2 বার গুলি করা হয়েছিল। ফরেনসিক বিশ্লেষণে আরও দেখা গেছে গুলি করার পর তার শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল এবং মাথায় গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনটি বলছে, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায় যে পুলিশ আবু সাইদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থাৎ ইচ্ছা করেই গুলি করে হত্যা করেছে এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দ্বিপাক্ষিক অনেক বৈঠক হলো এবং যেই ভারত এতদিন রাশিয়া থেকে তেল গ্যাস ক্রয় করত, সেই ভারত ঘোষণা দিল যে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে এবং চুক্তি করবে, যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনুস তিনি করে ফেলেছেন ওই আশিক সাহেবকে দিয়ে। আশিক সাহেব ওই যে ইয়ার দায়িত্বে আছে, কি এটা জানি দায়িত্বে আছে, যা জ্বালানির বিনিয়োগের দায়িত্বে আছে, এটা অলরেডি করে ফেলেছেন। এখন মোদি সাহেব এটা করতেছে। তার মানে প্রফেসর ইউনুস যা চিন্তা করে মোদি তার কয়েক ঘাট পরে করে। এখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব বৈঠক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এগুলো শেষ করার পরে যখন দুইজনে সাংবাদিক সম্মেলনে বসলো, আপনারা জানেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করেন না, শুধুমাত্র ব্রিটেন বা আমেরিকাতে গেলে তখন ওই ওদের নিয়ম অনুযায়ী চাপে পড়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন। তো সেই হিসাবেই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা বৈঠকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বসেছেন। তো বসার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলো যে, ভারতীয় সাংবাদিক আর কি, যে এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, এতে আপনার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন, সেই বাইডেনের কোনো হাত আছে কিনা। এবং আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনুস, একটা জিনিস খেয়াল করেছি আমরা, ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসও বলে না, প্রফেসর ইউনুসও বলে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসও বলে না, প্রফেসর মোহাম্মদ ইউনুসও বলে না, তারা বলে মোহাম্মদ ইউনুস, আবার কেউ কেউ বলে মোল্লা ইউনুস। সে যাই হোক, ওদের যা খুশি তা বলুক। যে মোহাম্মদ ইউনুস, ওই যে নামের আগে মোহাম্মদ লাগাইলে মানে একটু ওই জঙ্গি ভাব আসে। তো ওদের কাছে যেটা জঙ্গি ভাব, আমাদের কাছে তো এটা গর্বে, তাই না? নামের আগে মোহাম্মদ, এটা তো অনেক ভালো ভালো জিনিস আমাদের জন্য। তো এখন বলে যে মোহাম্মদ ইউনুস জুনিয়র সরসের সঙ্গে মিট করেছেন। জুনিয়র সরস তিনি ওই যে ট্রাম্পের খুব কাছের লোক, তিনি বাংলাদেশে এসেছিলেন কদিন আগে বিনিয়োগ করবেন। তো তখন ভারতীয় সাংবাদিক বলল যে এতেই কি প্রমাণিত হয় না যে এই যে ইউনুসের সঙ্গে জুনিয়র সরসের বৈঠক হলো, এতেই কি প্রমাণিত হয় না যে যে বাংলাদেশ সরকার পরিবর্তনে বা এই যে হাসিনার ক্ষমতা হারালো, এতে আমেরিকার হাত রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় সাংবাদিক এই প্রশ্নটা কিন্তু ইংরেজিতেই করতেছিলেন, কিন্তু আবার ওই ট্রাম্পের পিছনে একজন বসা, সে আবার ইংরাজিতে অনুবাদ করে দিচ্ছে। মানে আমার কাছে অবাক লাগে যে ভারতীয় সাংবাদিক তো প্রশ্নটা ইংরাজিতেই করতেছিলেন, তাই না? তো এটাকে আবার ট্রান্সলেট করে দেওয়ার কি আছে, ইংরাজিকেই ইংরেজিতে ট্রান্সলেট হইতে পারে এমন যে যে ভারতীয় সাংবাদিকের ইংলিশ আসলে ট্রাম্প বুঝতে পারে না। ওদের ইংলিশ তো ওই যে আমাদের বাংলায় বলি না যে ইংলিশকে বলি বাংলিশ, মানে ইংলিশ এমন ভাবে বলে যেন বাংলার মতো। তো এটা হচ্ছে ওই হিন্দির ইংলিশ আর কি। যাক, সেটা উচ্চারণ করে দিল। তো দেওয়ার পরে তখন ডোনাল্ড ট্রাম্প বলল যে আমাদের ডিপ স্টেটের কোনো হাত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এবং বাকিটা আমি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম। আমি জেনেছি নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে 100 বছর পড়াশোনা করছে। 100 বছর পড়াশোনা করছে। নরেন্দ্র মোদীর বয়স কত? আরে ভারত রাষ্ট্রের বয়সই তো 100 বছর হয় নাই। যাক, ট্রাম্প বলছে আমি এটা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম, আই লিভ ইট টু মোদি। এই কথা শোনার পরে মানে অনেক সাংবাদিক, ভারতের পত্রিকা তো আছে, এমনকি আমাদের ডেইলি স্টার পর্যন্ত বলছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে। কি ইংলিশ, এদের কি ভাষা, মানে আমি বুঝি না যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে। ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা, ওরা ষড়যন্ত্র করতেছে লিখতেছে,
আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার। তার মানে কি, সংবাদ সম্মেলনে যখন কেউ বলে যে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তখন বলা হয় যে এটা নরেন্দ্র মোদীকে বলতে বলছে। ট্রাম্প বলছে যে বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই, বাট এই ব্যাপারে আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম, কারণ নরেন্দ্র মোদীর বিষয়ে অনেক পড়াশোনা আছে। যদিও নরেন্দ্র মোদী কিছুই বলেন নাই, তিনি সরাসরি এরপর সুর পাল্টিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলে গিয়েছেন। যেমন আমরা যখন ওই যে ইংল্যান্ডে যারা থাকেন, আমেরিকা যারা থাকেন, তারা সেখানে লিভ ইট মানে কি বোঝায়। যেমন আমাদের অফিসে কিন্তু প্রতিদিনই ব্রিফিং হয়, তো মাঝে মধ্যে আমাদের অফিসে ব্রিফিংয়ে বড় বস আসে। তো ছোট ম্যানেজার কি করে, কি অনেকক্ষণ কথাবার্তা বইলা তারপর বলে যে নাও আই লিভ ইট টু দ্য মেইন ম্যানেজার, মানে আমি মেইন ম্যানেজারের উপর ছেড়ে দিলাম, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। এই এখন আচ্ছা, একটা বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা স্বাধীন দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের দায়িত্ব কি নরেন্দ্র মোদীর উপর দেওয়া যায়? যদি গোপনে গোপনে দেওয়া যায়, এটা কি বাস্তবে কেউ বলে না তো। ডোনাল্ড ট্রাম্প বলছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তার মানে হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বলছে যে এই প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদী ভালো দিতে পারবে, তারপরে ছেড়ে দিলাম। কিন্তু এইটা নিয়ে মানে ওই কিছু কিছু মিডিয়া আছে খুব বড় করে লিখতেছে যে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিছে নরেন্দ্র মোদীকে। মোটেও না, দায়িত্ব মোটেও দেয় নাই। কিন্তু আওয়ামী লীগ আশা করতেছিল যে যখন সাংবাদিক ট্রাম্পকে কথা বলছে যে আপনার আগের প্রেসিডেন্ট বাইডেন সে বাংলাদেশে এরকম করছে, তাদের আশা ছিল, খুব আশা ছিল ডোনাল্ড ট্রাম্প বলবে যে হ্যাঁ আসলেই মানে হাসিনাকে সরানো অনেক অন্যায় হয়েছে, আমি এবং নরেন্দ্র মোদী মিলে হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দিব। কিন্তু এই কথা না শুনিয়া এই আওয়ামী লীগ পুরা হতাশ। যেই শেখ হাসিনা তিনি ফোন করে বলতেছেন যে সবাই ট্রাম্পের ছবি রাখবা, ওরা যখন ট্রাম্পের ছবিতে হামলা করবে তখন তোমরা এটা ক্যামেরা করে ভিডিও করে রাখবা, তারপর আমি আমার লোক দিয়া সমস্ত বিশ্বে প্রচার করুম, সব জায়গায় আমার লোক আছে। এটা বলে নাই হাসিনা। এমনকি এক ডোনাল্ড ট্রাম্পকে নতুন জাতির আব্বা বানিয়ে দিছে। সেই ডোনাল্ড ট্রাম্প কিছুই বলল না, বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা জড়িত না। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা জড়িত না, তার মানে দেশের জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আই লিভ ইট টু নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদীকে বলার জন্য বলছে, কিন্তু নরেন্দ্র মোদী একটা কথাও বললো না। অন্তত মোদী তো বলতে পারতো যে হ্যাঁ আসলে বাংলাদেশে যা হয়েছে তা অন্যায় হয়েছে, এটা জঙ্গিরা হাসিনাকে সরিয়েছে, এরকম তো বলতে পারতো, তাই না? বাংলাদেশ এখন আফগানিস্তানে পরিণত হচ্ছে, এটাও বললো না। নরেন্দ্র মোদীও একদম চুপ। এখন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পও চুপ, নরেন্দ্র মোদীও চুপ। ওদিকে হাসিনার কি অবস্থা? হাসিনার অবস্থা হচ্ছে আপনার হাসিনা ওই গানটা গাইতেছে। কোন গানটা? ওই গানটা, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, না বুঝিয়া দিলাম মন ও প্রাণ, কি জানছেন? না বুঝিয়া দিলাম মন ও প্রাণ, এরকম একটা গান আর কি, এটা গাইতেছে। তো এই হচ্ছে এদের অবস্থা। খুব দুঃখ লাগে জানেন, এই আওয়ামী লীগরা যাকেই জাতির পিতা বানায় সেই ওদের সঙ্গে বেইমানি করে। এখন আমরাও দেখি যে পরবর্তী আওয়ামী জাতির পিতা হিসাবে কে আবির্ভূত হয়। অপেক্ষায় রইলাম, আপনারা অপেক্ষায় থাকেন। প্রচেষ্টা কথা বলে কি জানেন, যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ হাসিনাকে সরিয়েছে। এই বাংলাদেশ নিয়ে আমেরিকা, চীন, রাশিয়া কারো কোনো সে নাই। বাংলাদেশ কিভাবে চলবে সেটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। যত বড় শক্তি হোক কেন বাংলাদেশে এসে কেউ নাক গলাতে পারবে না। আর আওয়ামী লীগ আজীবন চেয়েছে ষড়যন্ত্র করে ক্ষমতা থাকতে, মানুষের গোলামি করে ক্ষমতা থাকতে, জনগণের মন জয় করে ক্ষমতা থাকতে চায়নি। এই কারণেই হাসিনার একবার জাতির পিতা নরেন্দ্র মোদী, আরেক জাতির পিতা আবার ওই ডোনাল্ড ট্রাম্প, এরকম জাতির পিতা বদল হয়। এইভাবেই ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, ক্ষমতা চায়, দেশ চায় না, দেশটা বিক্রি করে দিয়ে হলেও। এই ধরনের দল, জনবিচ্ছিন্ন দল, এরা কোনোদিনও ক্ষমতা আসতে পারবে না। নতুন নতুন জাতির পিতা হতেই থাকবে আর নতুন ভাবে আশাহত হতেই থাকবে। এবং জাতিসংঘের এই রিপোর্টের পর শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের বক্তব্যগুলো এবং বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশকে নিয়ে তার কোনো
বলার নেই, এটি নরেন্দ্র মোদীকে দিয়ে দিয়েছেন এ বিষয় নিয়ে কথা বলার জন্য। এবং মজার বিষয় হলো তিনি বলেছেন যে নরেন্দ্র মোদীর 100 বছরের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশকে নিয়ে। অর্থাৎ এটিও কিন্তু নরেন্দ্র মোদীর জন্য একটি শিক্ষণীয় বিষয় যে তিনি এমনভাবে বলেছেন যে এটি নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম, কারণ মোদী এটি নিয়ে অনেক বাড়াবাড়ি করেছে ইতিমধ্যে, সে এটি নিয়ে বাড়াবাড়ি করতে থাক, এটি নিয়ে আমরা ঝামেলা করতে চাই নাই। অর্থাৎ এটিও কিন্তু নরেন্দ্র মোদীর জন্য একটি লজ্জাজনক বিষয়। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আবু সাঈদের মৃত্যু নিয়ে পুলিশে যে মিথ্যা রিপোর্ট করেছিল, সেই মিথ্যা রিপোর্ট কিন্তু আর তা জাতিসংঘের যে প্রতিনিধি দল এসেছিল তারা সত্যরা জানতে পেরেছে যে আবু সাঈদকে কিন্তু গণহত্যা করা হয়েছে। অর্থাৎ এই পুলিশ এবং স্বৈরাচারী শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছিলেন জুলাই আগস্টে, এটি কিন্তু তারা সত্যি প্রমাণ পেয়েছে।